স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। ঘাটতি মেটাতে বাসাবাড়ির পাইপলাইনে গ্যাস দেওয়া থেকে সরে আসছে সরকার। এতে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ব্যবহার বাড়ানোর কথা বলা হচ্ছে। এক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা না থাকায় বেসরকারি পর্যায়ে আমদানি মূল্যের দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। আজ আমরা আলোচনা করব এলপিজির ব্যবহার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন লাভস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা ও সরবরাহের সঠিক তথ্য নেই সরকারের কাছে। তবে বেসরকারি সংস্থাগুলোর হিসেবে এলপিজির বার্ষিক চাহিদা বছরে 4 লাখ মেট্রিক টন। আন্তর্জাতিক বাজারে 12.5 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 500 থেকে 600 টাকা, আর পেট্রোবাংলা তা বিক্রি করছে 700 টাকায়। তবে বেসরকারি পর্যায়ে এর দাম 1000 টাকারও বেশি। এর বেশি ওজনের সিলিন্ডারের দামের ক্ষেত্রেও একই অবস্থা। বাড়তি দামের কথা স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, এলপিজি সিলিন্ডার আমদানিতে অতিরিক্ত খরচের কারণে বেশি পড়ছে দাম। এন্ট্রি ব্যারিয়ারের কারণে খুব বেশি মার্কেটটা বড় করা যাচ্ছে না। আবার একইভাবে ডিস্ট্রিবিউশন কস্ট অনেক বেশি হওয়ার কারণে দামটা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে যাচ্ছে। দেশে এলপিজির উৎপাদন, আমদানি ও বিপণনে কোনো নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা অতি মুনাফা করছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এই খাতকে যদি রেভিনিউ আর্নিং উৎস হিসেবে বিবেচনা না করি, তাহলে আমাদের এই খাতের এই এলপিজি গ্যাসে প্রতি সিলিন্ডার 400 প্লাস মাইনাসে সরবরাহ করা সম্ভব। এলপিজির চাহিদা পূরণে সরকারি প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংকট কমে আসবে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের যে এলপিজিটা আসে বাল্ক ওয়েতে আসতে পারে না, কারণ আমাদের সিঙ্গাপুর থেকে ছোট জাহাজে করে নিয়ে আসতে হয়, বিকজ আমাদের ডিপসি টার্মিনাল নাই। এলপিজির ডিপসি টার্মিনাল না হওয়া পর্যন্ত এলপিজির প্রাইস ড্রপ করা খুব মুশকিল। বর্তমানে সরকারি পর্যায়ে 30,000 মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে এলপিজি সরবরাহ করা যাচ্ছে প্রায় 90,000 মেট্রিক টন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি। এদিকে আমরা মানবাধিকার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত মীর কাশেম আলীর রিভিউ আবেদনের রায় দেওয়া হবে আগামী 30 আগস্ট। তার আবেদনের উপর রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ শুনানির পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ 5 সদস্যের বেঞ্চ এই রায় ঠিক করেন। এ বিষয়ে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। চলে যাচ্ছি আমরা সেখানে সরাসরি। বিচারটাকে বন্ধ করার জন্য নানা রকম পন্থা অবলম্বন করার জন্য, বিদেশি লবিস্ট নিয়োগের জন্য তিনি পিছপা হননি। কাজে এই ধরনের ব্যক্তি কোন রকম আপনার ক্ষমা পাওয়ার যোগ্য না। মাজদার হোসেন মামলার বিচার বিভাগ পৃথক হওয়ার পরে বিচার বিভাগীয় কর্মকর্তা যারা, তাদের সম্বন্ধে যে আইন প্রণয়ন করা, তাদের চাকরি বরখাস্তকরণ ইত্যাদি সম্বন্ধে যে আইন প্রণয়ন করা এতদিন যাবত হয়নি। সরকারি কর্মচারীদের মতনই তারা সরকারি যে আপিল, ডিসিপ্লিনারি আপিলের প্রভিশন আছে 1985, সেই মতন তাদেরকে আপনার তাদের ব্যাপারে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। সেটাই আপিল বিভাগ বলেছেন যে বহু আগে এই ব্যাপারে রুলস প্রণয়নের জন্য সরকারকে বলা হয়েছে, কিন্তু ইতিমধ্যে তারা যে রুলসটা প্রণয়ন করে সুপ্রিম কোর্টে পাঠিয়েছেন, সেই রুলস সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। কারণ মাজদার হোসেন মামলার রায়ে 7 নম্বর দফায় উল্লেখ আছে যে এই বিচার বিভাগীয় কর্মচারীদের ব্যাপারে যে রুলস ফ্রেম করা হবে, তাতে বিচার বিভাগেও মতামতই প্রাধান্য পাবে আপনার শাসন বিভাগের চেয়ে। কাজেই সুপ্রিম কোর্টের মতে গভর্নমেন্ট যে রুলসটা ফ্রেম করেছে, পাঠিয়েছে, তাতে বিচার বিভাগের সেই কর্তৃত্বটা যেভাবে আমরা মাজদার হোসেন মামলায় উল্লেখ করা হয়েছিল সেভাবে নাই। সুতরাং এটা সুপ্রিম কোর্টের যে একটি কমিটি করে তারা যে রুলসটাকে সরকারের রুলসের সাথে কিছু সংযোজন করে যেটা প্রণয়ন করেছে, সেটাকে
বিবেচনা করার জন্য তারা আদেশ দিয়েছেন। একজন জঙ্গি স্যার, এটা কি স্যার পাঠানো হয়েছে স্যার, আইন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে ওপিনিয়নের জন্য কি স্যার বলবো না, ওপিনিয়নের জন্য না, এটা বিবেচনার জন্য এবং আইন প্রণয়ন। হ্যাঁ, না না, আমি বলেছি যে বিচার বিভাগ আইন বিভাগকে আইন প্রণয়নের কোনো কথা ডাইরেক্ট করতে পারে না, কারণ বিচার বিভাগের কাজ হলো বিচার করা, আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা। সেটাই আমি বলছি, জিনিসটা সুপ্রিম কোর্টের ইচ্ছাটা প্রতিফলিত হোক, কিন্তু আদেশ আকারে যেটা যেন না যায়। আমরা এতক্ষণ দেখছিলাম অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের প্রেস ব্রিফিং। আমরা এখন চলে আসছি মূল অনুষ্ঠানে। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আলোচনার সাথে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। ডক্টর শামসুল আলম এবং জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? অনেক ভালো, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব সাইদুল ইসলাম, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি যে আমরা আজ আলোচনা করছি যে আমরা বলছি যে আমাদের যে দেশে যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হয় সেটা আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে বিক্রি হয়, কেন? এটা কারণটা কি? আমি শুরুতেই বলবো যে দাম বৃদ্ধির কারণটা অনেকটাই বহুমাত্রিক এবং এলপিজি ইন্ডাস্ট্রিটাই অনেক ক্যাপিটাল ইন্টেন্সিভ। আচ্ছা, শুরুতে অনেক বড় একটা বিনিয়োগের দরকার হয় এলপিজি ইন্ডাস্ট্রি শুরু করার জন্য। প্রায় $20 মিলিয়ন থেকে শুরু করে এটা $50 বা $60 মিলিয়ন পর্যন্ত একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই সেক্টরে দরকার। আচ্ছা, তার উপর রয়েছে যথাযথ ভূমি পাওয়ার যে দুষ্প্রাপ্যতা সেটা, এবং সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট এখানে করতে হয় এলপি গ্যাস সিলিন্ডারের জন্য, কারণ প্রতিটি কোম্পানিকেই মাত্র একটি কাস্টমারের জন্য 3 থেকে 4টি সিলিন্ডারে ইনভেস্ট করতে হয়। এবং আমরা যদি এখনকার ট্যাক্স স্ট্রাকচারটাও দেখি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 2200 বা 2300 টাকা করে সিলিন্ডার ইম্পোর্ট করে সেটা কাস্টমার পর্যায়ে আমাদেরকে 1000 টাকায় বিক্রি করে দিতে হচ্ছে। তো কাজেই শুরুতেই এলপি গ্যাস কোম্পানিগুলো একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কাস্টমার পর্যায়ে যাওয়ার আগেই। আচ্ছা, ধন্যবাদ জনাব সাইদুল ইসলাম। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর শামসুল আলম, আপনাকে জানতে চাচ্ছি যে যখন আমরা আলোচনা করছি যে বাংলাদেশে যেসব এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম আন্তর্জাতিক বাজার চেয়ে বেশি বলা হচ্ছে, তখন অনেকেই বলছেন আবার যে সরকারি একটা কমিটি থাকা উচিত, যে কমিটি রিভিউ করতে পারে দামের ক্ষেত্রে, এবং তারা ইভেন অনেক সময় যেটা বলা হয় যে সিলিন্ডারে বলা হয় যে পরিমাণ গ্যাস সেটা থাকে না, সেটাও নজরদারি করার কথাও বলা হচ্ছে। এগুলো কি আসলে আদৌ কোনো কাজে আসবে বলে আপনার মনে হয়? এই এলপিজি গ্যাসের মার্কেটিং এর ব্যাপারে একটি অস্বচ্ছতা আছে, জি, সেই জায়গাটা আগে বলে নেওয়া দরকার। পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং পেট্রোলিয়াম অয়েল সব মিলিয়ে এটার দাম নির্ধারণের এখতিয়ার হচ্ছে বিআরসির। রাইট। বিআরসি 2009 সালে আপনার বিপিসির আবেদনক্রমে এই মূল্য নির্ধারণ করে দিয়েছিল পার সিলিন্ডার। তখন 12.5 কেজি ছিল 700 টাকা। রাইট। এখন এটার স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে 12 কেজি, 12.5 কেজি এখন 12 কেজি হয়ে গেছে। এখন আমরা বারবারই বলেছি, বিভিন্ন সময় আপনিও শুনে থাকবেন, যে এলপিজি গ্যাস এখন আলটিমেটলি মানে আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনের কারণে অনেক ধরনের উত্থান পতন হয়েছে, তাতে এলপিজি গ্যাস এখন বাসাবাড়িতে বিকল্প হচ্ছে, ক্যাপটিভ জেনারেশনে বিকল্প হতে পারে, পরিবহনে বিকল্প হতে পারে। এর বাজার এতখানি এক্সপানশনের সুযোগ রয়ে গেছে আমাদের মার্কেটে। আমরা চাচ্ছি যে গ্যাসের উপরে চাপ কমাতে, সে কাজটাও এলপিজি সহায়ক হতে পারে। এখন আসছে যে দামটা যদি আপনি যৌক্তিক করা যায় তাহলে এটার মার্কেটিংটা এক্সপান্ড করে। উনি যে কথাগুলো বলেছেন আমি সেখানে কিঞ্চিত দ্বিমত পোষণ করছি। উনি যে এই যে অ্যাসেসমেন্ট, এই যে মূল্য হার, পার সিলিন্ডারের যে মূল্য হার, এই মূল্য হারের মধ্যে বিভ্রান্তি আছে। আপনি ইন্ডিয়ান কন্টেক্সটে যদি দেখেন তাহলে তারা সরকার এখানে চাচ্ছে যে 300 টাকা মতো পার সিলিন্ডারে, কথাবার্তা শোনা যাচ্ছে, এখনো সরকারি সিদ্ধান্ত হিসেবে আসেনি, 300 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। সেই ভর্তুকিটা 700 টাকার দাম ধরে 300 অর্থাৎ 1100 টাকা নির্ধারণ করতে যাচ্ছে, বা এরকম একটা কথাবার্তা বেসরকারি ব্যবসায়ীদের তরফ থেকে, বেসরকারি খাত থেকে একটা প্রেসারাইজ করা হচ্ছে। আমরা চাচ্ছি যে মার্কেটটা কম্পিটিটিভ হোক, সরকারি কোম্পানি থাকুক, বেসরকারি কোম্পানি থাকুক, মূল্যহারটা যৌক্তিক হোক। সেই যৌক্তিক করার দায়িত্ব হচ্ছে বিআরসির।
বিআরসিতে উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন তারা একটা এস্টিমেট, যেমন বিভিন্ন কোম্পানি দর নিয়ে আসে, যে আমরা গ্যাসের দাম শুনানি করলাম, বিদ্যুতের দাম শুনানি করলাম, ওনাদের তরফ থেকে প্রস্তাব আসুক, বিপিসি নিয়ে আসুক, ওনারা নিয়ে আসুক, আমরা নিয়ে এসে সেখানে একটা যাচাই বাছাই হোক এবং দামটা যৌক্তিক হোক। তাহলে মানুষের মনের এই যে কথাটা বললেন যে দাম বেশি হচ্ছে কি কম হচ্ছে, তখন মানুষের মনে দ্বিধাদ্বন্দ্বটা চলে যাবে এবং সরকারের পলিসি লেভেল ডিসিশন নিতে সহজ হবে। এই সহজ কাজটা আমরা সহজ করতে পারছি না, কঠিন করে ফেলছি। তাতে যদি 700 টাকার গ্যাস 800 টাকা দিতে হয়, ভোক্তাদের কোনো কথা থাকবে না। আমিও আপনার কাছে এসে কথা বলবো না যে আপনি আমাকে ডাকলে যে না অযৌক্তিক হয়েছে। আবার যদি এইভাবে যে দাম হওয়ার কথা তার থেকে কম দামও হয়, তাহলে ভোক্তারা ফিল করবে যে তার কাছ থেকে অন্যায়ভাবে টাকাটা নেওয়া হচ্ছে। এখন ইমিডিয়েটলি ওনারাও চাক, আমরাও চাই, আপনার সামনে আমরা বলে যাই দেশবাসীর সামনে যে এলপিজি গ্যাসের দাম কত হলে যৌক্তিক হবে সেটা নির্ধারণের জন্য বিআরসিতে নিয়ে আসুক, ধন্যবাদ ডক্টর আলম। এবার ফিরে আসবো জনাব ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে এলপিজি গ্যাস প্রাইসে কোনো রেগুলেশন নেই বা কোনো পলিসি নেই বলা হচ্ছে, থাকা তো ভালো নিশ্চয়ই। শুরুতে আমি বলবো আজ থেকে প্রায় 17-18 বছর আগে যখন বেশ কয়েকটা বেসরকারি কোম্পানি বাংলাদেশে এলপিজি মার্কেটিং শুরু করে, অবশ্য শুরুতে বিপিসি ছিল, আপনারা সবাই জানেন সেটা, তো তারপর আমাদেরকে অনেক চড়াই উতরাই ডিঙিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে এবং প্রথম 6-7 বছর আমাদের বেসরকারি কোম্পানিগুলো একটি কোম্পানিও লাভের মুখ দেখতে পারেনি। এলপিজি ইন্ডাস্ট্রিতে আমরা প্রতিটা প্রোডাক্ট, সিলিন্ডার, গ্যাস এবং যত রকম অ্যাক্সেসরিজ আছে প্রায় সবই আমদানি নির্ভর, সবগুলোই ইম্পোর্ট করে এনে বিক্রি করতে হয়। কাজেই বিইআরসি কর্তৃক দাম নির্ধারিত হলে এতে লোকাল বা ফরেন ইনভেস্টর যারা রয়েছেন তাদের এই খাতে তাদের ইন্টারেস্ট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যে কোনো প্রোডাক্টের দাম কিন্তু মার্কেটের উপর ডিপেন্ড করবে। কাজেই আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে যদি ডিমান্ড মার্কেটে থাকে এবং সাপ্লাইও সেই ডিমান্ড অনুপাতে করা যায়, তাহলে স্বাভাবিক মূল্যে, বাজারে স্বাভাবিক মূল্যে দামটা আসলে কমে যাবে বা যৌক্তিক থাকবে বলে। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিলেন। আজ আমরা আলোচনা করছি এলপিজির দাম নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম এবং লাভস গ্যাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব সাইদুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আপনার কাছে যাওয়ার আগের সময় একবার জনাব ডক্টর শামসুল আলমকে জানতে চাচ্ছি যে জনাব সাইদুল ইসলাম বলছিলেন যে সরবরাহ এবং যোগানের যে একটা স্বাভাবিক থিওরি আছে সেটাতেই আসলে বাজারের দাম বা নিয়ন্ত্রণ হওয়া উচিত, এটা অনেকেই বলেন, কিন্তু অনেকে আবার বলছেন যে এই ক্ষেত্রে সরকারের একটি কন্ট্রোল থাকা উচিত। আপনার কি মনে হয় মুক্তবাজার অর্থনীতিতে কি কন্ট্রোল থাকা উচিত? প্রথমত হচ্ছে কি যে আমরা এখন মোটামুটি বলতে পারেন যে মুক্তবাজার অর্থনীতির একেবারে শুরুতে আছি, শিশু অবস্থায় আছি। বাজারকে মুক্ত করা, বাজারের ইন্ডিপেন্ডেন্টলি, বাজারের নিজস্ব ক্ষমতায় বাজারকে চলতে দেওয়া, সেটা এখন হয়নি। আপনারা প্রায়ই শোনেন যে সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে, মূল্যহার নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা আমাদের কালচারে বা আমাদের দেশের মতো দেশে এই ধরনের অবস্থা হয় যেখানে ভোক্তাদের সচেতনতার অভাব আছে, সরকারের পলিসি লিমিটেশন আছে, ব্যুরোক্রেসির বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আছে। সুতরাং বাজারের উপরে, বিশেষত তেলের বাজারের উপরে বা জ্বালানির বাজারের উপরে, বিদ্যুতের বাজারের উপরে সরকারের রেগুলেশন বা নিয়ন্ত্রণ থাকতে হবে। এটা এখনো সময় আসেনি যে পূর্ণ এখানে মুক্ত করে দিতে হবে। তবে একটি বিষয় যেটা উনিও বলেছেন, আমরাও বলি যে সরকার রেগুলেট করবে, কিন্তু এই ফিল্ডে প্রাইভেট সেক্টরকে প্লেয়ার হিসেবে আনতে হবে। একসময় সরকারের হাতেই সব ছিল, বিদ্যুৎ সরকার উৎপাদন করত, বিক্রি করত, জ্বালানি তেল আনতো, গ্যাস, এসব কিছু সরকারের হাতে ছিল। আস্তে আস্তে আমরা বেসরকারি খাতকে অ্যাকোমোডেট করছি এবং বেসরকারি খাতে পারফরমেন্স তারা যত সমৃদ্ধ হবে তত বেশি কম্পিটিশন হবে, বেসরকারি খাত টু বেসরকারি খাত, সরকারি খাত বেসরকারি খাত হবে। এখন আমাদের দেশের এক্সিস্টিং পলিসিতে বা এক্সিস্টিং লতে এনার্জি সেক্টর হচ্ছে রেগুলেটেড, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে আছে। সেই অবস্থায় মূল্যহার নির্ধারণের বিষয়টি সরকারের এখতিয়ারে আছে এবং সরকারকে মূল্যহার নির্ধারণ করে দিতে হবে। বিদ্যুতে যেমন বিভিন্ন জায়গায় প্রাইভেট সেক্টরের আসছে, যেমন বেঞ্চমার্ক প্রাইস তৈরি করে দিয়েছে,
ইন্ডিকেটিভ প্রাইস তৈরি করে দিয়েছে, সেই প্রাইসে প্রাইভেট সেক্টরের কাছ থেকে কিনছে, কিনে সরকার বিক্রি করতেছে, অনেক বেশি দাম দিয়ে কিনে সরকার বাজারে বেশি দাম কম দামে বিক্রি করতেছে, আবার অনেক কম দামে করে গ্যাস বেশি দামে বিক্রি করতেছে, অনেক কম দামে কয়লা বড় পুকুরিয়া থেকে কিনে অনেক বেশি দামে বিক্রি করছে আমাদের কাছে। এই ব্যাপারগুলো সরকার করছে রেগুলেটেড প্রাইসে, কম দামে করছে বেশি দামে করছে। এখন আসেন এলপিজির ব্যাপারে। এলপিজিকে আমরা চাই প্রাইভেট সেক্টরকে এন্টার করানো হোক এবং সেখানে পাশাপাশি সরকারের মালিকানাও আর শক্ত সামর্থ্য মালিকানা থাকুক, সরকার তার পলিসি দিয়ে এই সেক্টরটা রেগুলেট করুক। তা নাহলে অঙ্কুরেই এই সেক্টরের যে বিকশিত হলে জ্বালানি সেক্টর সমৃদ্ধ হতো এবং অর্থনীতিতে একটা নতুন গতি আসতো, জোয়ার আসতো, সেই জিনিসটা ব্যাহত হবে। এই জায়গাটা খুব বোঝা জরুরি দরকার। এবং প্রাইভেট সেক্টরের যে কথাটা উনি বললেন, তাদের মুনাফার বিষয়টি একটা বড় ফ্যাক্টর আছে। সরকার রেট অফ রিটার্নের একটি নিয়ম মেনে মুনাফা দেবে, তারপরে তো সরকার বিভিন্নভাবে প্রণোদনা দেওয়ার প্যাকেজ সরকারের অর্থনীতিতে আছে। আর্থিক যে নীতি সরকার নিয়েছে এই সেক্টরকে প্রমোট করার জন্য, সেই সব জায়গায় আছে, দরকার হলে সেগুলো দিয়ে সরকার সাপোর্ট দিতে পারবে। ধন্যবাদ জনাব সাজ্জাদ ইসলাম। আপনাকে জানতে চাচ্ছি যে এই আমরা জানি যে এই মুহূর্তে প্রায় 50টি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি রয়েছে এলপিজি গ্যাস ব্যবসা করার ক্ষেত্রে, কিন্তু মার্কেট প্লেয়ার মাত্র 10টির বেশি নয়। কারণটা কি? যেহেতু আমরা বলছি যে, বা আপনিও বলছেন যে যদি যোগান এবং সাপ্লাই, যোগান এবং সরবরাহ যদি ঠিক থাকে তাহলে স্বাভাবিক নিয়মেই এই দামটা আসলে কমে যেতে পারে। বাকি কোম্পানিগুলো কেন আসছে না, তাদের বাধা কোথায় আসে? আচ্ছা, যদিও গভর্নমেন্ট রিসেন্টলি বেশ কিছু কোম্পানিকে পারমিশন দিয়েছে, তো অনেকগুলোই এখনো ইনভেস্টমেন্টের প্রসিডিউরে আছে এবং অতি শীঘ্রই হয়তো আমরা দেখবো আরও বেশ কয়েকটা কোম্পানি বাজারে আসবেন। তবে এই মুহূর্তে 7টা অপারেটর এলপিজি সরবরাহ করছে বাংলাদেশের মার্কেটে এবং আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আরও 4 থেকে 5টা নতুন কোম্পানিকে আমরা দেখব। আসলে এলপিজি ইনভেস্টমেন্টের জন্য যেই রকম ফ্যাসিলিটি দরকার, আমাদের একটা ডিপ সি পোর্ট দরকার, যেন আমরা অনেক বড় শিপ এনে বড় স্টোরেজ করে বাল্ক পারচেজের মাধ্যমে প্রাইসটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। অথচ আমাদের দেশের এই কিছুটা লিমিটেশন এক্ষেত্রে রয়ে গিয়েছে এবং মংলা বা চিটাগংয়ের জায়গাগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখি যে প্রপার এলপিজি ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু খুবই কম, খুবই সীমিত। এই জন্য অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও এই সেক্টরে আসতে পারছেন না। ডিমান্ড এবং সাপ্লাই নিয়ে যে কথাটা বলছিলাম, আমি যদি আরেকটু ফিরে আসি, সরকারের এই মুহূর্তে এলপিজিতে প্রাইস কন্ট্রোল করা এটা হবে একটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ এতে শুধু কোম্পানিগুলোই জড়িত না, প্রায় 15 থেকে 20 হাজার ডিলার এবং ডিস্ট্রিবিউটর সমস্ত বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে এই এলপি গ্যাসটা বাজারজাত করে আসছে, রিটেইল করে আসছে। তো এদের যে বিভিন্ন ব্যবসায়িক খুঁটিনাটি বা সমস্যা, কারণ এদের মাধ্যমেই ভোক্তা পর্যায়ে গ্যাসটা পৌঁছে দিতে হবে। অথচ আপনি যদি দেখেন আজকে ডিস্ট্রিবিউশনে 3-4 দিন ধরে একটা ট্রাককে আটকে থাকতে হচ্ছে ফেরির জন্য। আপনার বিজনেস অপারেশন কস্ট, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে প্রতিটা সেক্টরে ট্যাক্স, ভ্যাট বেড়ে গিয়েছে বহুগুণে। আপনি ঢাকার মতো খুবই ডেন্সলি পপুলেটেড একটা সিটিতে আপনি প্রপারলি সেফলি এলপিজি স্টোর করার জায়গায় খুঁজে পাবেন না। আমাদের হাতে সময় খুবই কম। ডক্টর শামসুল আলম, আপনি যে সংক্ষেপে বলতেন যে সরকার যে নতুন একটি বডির পরামর্শের কথা বলছেন এই এলপিজি সেক্টরকে নিয়ন্ত্রণের জন্য, সেখানে আসলে কাদের পার্টিসিপেট থাকা উচিত? আমার মনে হয় সরকারের তো বডির দরকার নেই, সরকারের তো রেগুলেটরি বডি আছেই। আচ্ছা, সুতরাং তাদেরকে এম্পাওয়ার্ড করা বা তাদেরকে এডিশনাল ইনস্ট্রাকশন দিয়ে এই কাজগুলো করলেই হয়ে যায়। আর উনি যেটা বলছেন সেটা করলে সরকার বড় ভয়ঙ্কর রকমের একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কারণ কিছুদিন আগে অর্থমন্ত্রী বলেছেন এই এলপিজি ব্যবসা সম্পর্কে যে এলপিজি ব্যবসা যে মুক্ত, এখন যে তাদেরকে ডিরেগুলেটেড প্রাইস আছে, সে কারণে অলরেডি এই সেক্টরের বিজনেস জিম্মি হয়ে পড়েছে। উনি তাদের উদ্দেশ্যেই ইঙ্গিত দিয়েছেন যে এটাকে মুক্ত বাজার করে দেওয়া হবে, আসলে মুক্ত বাজারে নাই। ধন্যবাদ ডক্টর শামসুল আলম। মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।